অ্যাকাউন্টেন্সি সিম্পলিফাইড ক্লাস 11 ক্লাসে আমি তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের প্রথম ক্লাস। আমি এই ক্লাস তোমাদের বাংলায় নেব। আমি অ্যাকাউন্টেন্সি খুব সহজ এবং সরলভাবে বোঝাই, তাই আমি আমার অ্যাকাউন্টসের ক্লাসের নাম রেখেছি অ্যাকাউন্টেন্সি সিম্পলিফাইড। ক্লাস শুরু করার আগে আমি তোমাদের দুটো তথ্য জানাতে চাই। আমার একটা ফেসবুক পেজ আছে, অ্যাকাউন্টেন্সি সিম্পলিফাইড উইথ প্রীতিশ মুখার্জি নামে। তোমরা ফেসবুক পেজটা ফলো করো। ফলো করলে অ্যাকাউন্টসের বেসিক যে ডেফিনেশনসগুলো আছে সেইগুলো তোমরা জানতে ও বুঝতে পারবে। ফলে পরবর্তীকালে আমার লেকচারগুলো বুঝতে শুনতে তোমাদের খুব সুবিধা হবে। আরেকটি সুখবর জানাই যে আমি একটি অ্যাকাউন্টসের ওপর বই লিখেছি, অ্যাকাউন্টিং প্রবলেমস এ নিউ অ্যাপ্রোচ। বইটি খুব শীঘ্রই মার্কেটে আসছে। ক্লাস 11-এর জন্য বইটা আমি লিখেছি। আশা করি বইটা তোমাদের ভালো লাগবে, তোমরা বইটা দেখতে পারো। ক্লাস শুরু করার আগে আমি তোমাদের আবার আমার এই নতুন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। অ্যাকাউন্টেন্সি তোমাদের নতুন সাবজেক্ট, খুব সুন্দরভাবে শেখো। আমি খুব সুন্দর সহজ সরলভাবে তোমাদের প্রতিটি জিনিস বোঝাবো। একবার নয় দুবার বোঝাবো, কিন্তু মন দিয়ে শুনবে। কেন অ্যাকাউন্টেন্সি যদি ভিত শক্ত না হয় তাহলে অ্যাকাউন্টেন্সির পরবর্তী চ্যাপ্টারগুলো বুঝতে অসুবিধা হয়। আমি অনেক দিনের অভিজ্ঞতা নিয়ে পড়াচ্ছি। আমি যখন পড়াই তখন প্রথম দিকের চ্যাপ্টার মানে যেগুলো ফাউন্ডেশন চ্যাপ্টার সেগুলো অনেক দিন ধরে পড়াই। কেননা ফাউন্ডেশন চ্যাপ্টারগুলো ভালোভাবে বুঝলে নলেজের ভিতটা খুব শক্ত হয়, ফলে পরবর্তী চ্যাপ্টারগুলো বুঝতে খুব সুবিধা হয় এবং বেশি সময় লাগে না। আমি একথা তোমাদের বলতে পারি, যদি এই ক্লাস তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে শোনো, আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করব, যেমন হোয়াট ইজ অ্যাকাউন্টেন্সি, অ্যাকাউন্টেন্সির ফাংশনস কী, হোয়াট ইজ ট্রানজ্যাকশান, ট্রানজ্যাকশানের ফিচার্স কী, ডাবল এন্ট্রি সিস্টেম অ্যাকাউন্টিং কী, তার ফিচার্স কী, তার অ্যাডভান্টেজেস কী, সেগুলো সম্বন্ধে তোমাদের একটি সম্যক ধারণা হবে। তাই আমার ক্লাস মন দিয়ে শোনো। এবং আরেকটা কথা বলে রাখি, কোনো জিনিস মুখস্থ করবে না, লজিক্যালি শেখার চেষ্টা করবে। মুখস্থ করলে কি হবে, তুমি জিনিসটার যুক্তি বুঝতে পারবে না। আর লজিক্যালি শিখলে তুমি আমার লেকচার শোনার পর আলটিমেটলি নিজেরাই সেই অঙ্কগুলো বা সেই প্রবলেমগুলো যুক্তি দিয়ে সলভ করতে পারবে। সুতরাং লজিক্যালি আমার লেকচারগুলো শোনার চেষ্টা করো। আচ্ছা, আজকে আমাদের প্রথম ক্লাস, তাই আমি তোমাদের খুব ডিটেলসে বোঝাবো। ডিটেলসে না বোঝালে তোমাদের নতুন সাবজেক্ট অ্যাকাউন্টেন্সি, অ্যাকাউন্টেন্সি কমার্সের একটি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, এবং অ্যাকাউন্টেন্সি ভালো করে জানলে কমার্সের অনেকটাই শেখা হয়ে যায়। আচ্ছা, প্রথমেই আমরা আসব অ্যাকাউন্টেন্সি কাকে বলে। অ্যাকাউন্টেন্সি কী করে? অ্যাকাউন্টেন্সি মেনটেন্স রেকর্ডস। অ্যাকাউন্টেন্সি কী রেকর্ড মেনটেন করে? অ্যাকাউন্টেন্সি রেকর্ড ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস অফ বিজনেস এন্টিটিস। আমরা প্রতিনিয়ত আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের মতন করে প্রত্যেকেই কেউ না কেউ হিসাব রাখি, কিন্তু সেই হিসাব যে রাখে সেই বোঝে, অন্য আর কেউ বুঝতে পারে না। কিন্তু আমরা আজকে যেটা শিখব সেটা শিখব বৈজ্ঞানিক পদ্ধতিতে, যাতে অ্যাকাউন্টেন্সির শেখার যেটা মূল উদ্দেশ্য এবং অ্যাকাউন্টেন্সি শেখার যেটা উপযোগিতা সেটা আমরা চরিতার্থ করতে পারি। তাই খুব মন দিয়ে শোনো, খুব সুন্দর সাবজেক্ট, প্রত্যেকটা জিনিসের মধ্যে লজিক আছে, ভীষণ লজিক্যাল সাবজেক্ট এবং সায়েন্টিফিক অ্যাপ্রোচ আছে সাবজেক্টটার। তাই মন দিয়ে শুনলে খুব ইন্টারেস্টিং লাগবে। আমি সাবজেক্টকে তোমাদের কাছে ইন্টারেস্টিং করে তুলব। তাহলে আসি অ্যাকাউন্টেন্সির সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করি।
প্রথমে তাহলে আমাদের জানতে হবে যে অ্যাকাউন্টেন্সি কী করে রেকর্ড করে। আচ্ছা, অ্যাকাউন্টেন্সি কী রেকর্ড করে? ট্রানজ্যাকশান রেকর্ড করে। অ্যাকাউন্টেন্সি মেনটেন রেকর্ডস অফ ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান অফ অ্যাক্টিভিটিস অফ বিজনেস এন্টিটি। বিজনেস এন্টিটি বলতে আমরা কি বুঝি? সেটা স্মল ট্রেডার হতে পারে, ছোট ব্যবসায়ী, এক মালিকানি ব্যবসা হতে পারে, সোল প্রোপ্রাইটারশিপ ফার্ম, অংশীদারি ব্যবসা হতে পারে, প্রোপ্রাইটারশিপ ফার্ম, জয়েন্ট স্টক কোম্পানি হতে পারে, কোঅপারেটিভ সোসাইটি হতে পারে, গভর্নমেন্ট কোম্পানি হতে পারে, স্কুল হতে পারে, কলেজ হতে পারে, আর্থিক প্রতিষ্ঠান হতে পারে। প্রত্যেকেই তাদের আর্থিক হিসাব লিপিবদ্ধ করে। অ্যাকাউন্টেন্সি আমাদের শেখায় কিভাবে ওই আর্থিক লেনদেনগুলো আমরা লিপিবদ্ধ করব বৈজ্ঞানিকভাবে। তাহলে এবারে আমরা আসি অ্যাকাউন্টেন্সির ডেফিনেশন কী। অ্যাকাউন্টেন্সির ডেফিনেশন আমি কিন্তু ডেফিনেশন এবং বেসিক টার্মসগুলো ইংলিশে বলবো, যেটা ব্যাখ্যা করব, কমিউনিকেট করব বাংলা। তোমরা মন দিয়ে শুনবে, আমি একবার নয় দুবার বলবো, আস্তে আস্তে বলবো, তোমরা লিখে রাখো। অ্যাকাউন্টেন্সির ডেফিনেশন হচ্ছে, অ্যাকাউন্টেন্সি ইজ দ্য সায়েন্স অফ রেকর্ডিং ডে টু ডে ট্রানজ্যাকশন of financial activities of any business entity in a orderly manner in a set of books for the purpose of measuring the end result, that is profit or loss, for a given period of time, and to ascertain the value of assets and liabilities on a particular date. আবার বলি, accountancy is the science of recording day-to-day transaction of financial activities of any entity in an orderly manner in a set of books for the purpose of measuring the end result. What is the end result? The profit or loss over a given period of time, and to ascertain the value of assets and liabilities on a particular date. তাহলে অ্যাকাউন্টেন্সির এই ডেফিনেশন থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টেন্সির প্রাইমারি টাস্ক হচ্ছে টু রেকর্ড ট্রানজ্যাকশান। তাহলে আমাদের জানতে হবে এখন ট্রানজ্যাকশান কাকে বলে। ট্রানজ্যাকশানের বাংলা হচ্ছে লেনদেন। লেনদেন মানে লেনা দেনা, একজন দেবে একজন নেবে। একজন দেবে এবং নিতে গেলে লেনদেন কথার থেকে বুঝতে পারছি আমরা যে দুটো ব্যক্তি বা দুটো প্রতিষ্ঠানের প্রেজেন্স ইজ এসেনশিয়াল। দুটো ব্যক্তি বা দুটো প্রতিষ্ঠান না আসলে কোনো লেনদেন হতে পারে না। একজন দিলে একজন নিতে পারবে এবং সেই লেনদেনের একটা অর্থনৈতিক মূল্য থাকবে এবং সেই লেনদেনের ফলে দুই ব্যক্তি বা দুই প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন ঘটবে। একটা ট্রানজ্যাকশানকে আমরা এভাবে ডিফাইন করতে পারি, ইভেন্টস হ্যাভিং মনিটারি ইম্প্যাক্ট অন ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস অফ অ্যান এন্টিটি ইজ কল্ড ট্রানজ্যাকশান। Events having monetary impact on financial activities of any entity is called transaction, or in other words, events which can be expressed in terms of money or money's worth can be called transaction. তার মানে যে ঘটনা কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার ওপর প্রতিফলন ঘটায় সেই ঘটনাকে আমরা ট্রানজাকশান বলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, সব ঘটনাই কি ট্রানজাকশান? এই যে আমি তোমাদের পড়াচ্ছি, তোমরা আমার পড়া শুনছো, এগুলো সবই ঘটনা, কিন্তু অ্যাকাউন্টস সব ঘটনাকে ট্রানজ্যাকশান বলে রিকগনাইজ করে না। যে ঘটনার সঙ্গে এই তিনটি মূল বৈশিষ্ট্য, যে দুটো ব্যক্তি বা তার বেশি ব্যক্তি থাকবে, তার একটি ফিনান্সিয়াল ভ্যালু থাকবে এবং সেই ঘটনার ফলে দুই প্রতিষ্ঠান বা দুই ব্যক্তির অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটবে, তাহলেই সেই ঘটনা বা ইভেন্টকে আমরা ট্রানজ্যাকশান বলতে পারবো। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে অল ট্রানজ্যাকশানস আর ইভেন্টস, বাট অল ইভেন্টস আর নট ট্রানজ্যাকশানস। সব ঘটনাই ট্রানজ্যাকশান অ্যাকাউন্টসে বলা যাবে না। আমি একটা উদাহরণ দিতে পারি। ধরো তুমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাস করার পর বা কস্ট অ্যাকাউন্টেন্সি করার পর বা MBA ফাইন্যান্স করার পর একটি প্রতিষ্ঠান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলে ফর এ মান্থলি স্যালারি অফ ₹60,000 পার মান্থ ফর দি পোস্ট অফ সিনিয়র অ্যাকাউন্টস অফিসার। ইজ ইট এ ট্রানজ্যাকশান? এটা ইভেন্ট তো বটেই। এখন দেখতে হবে ট্রানজ্যাকশানের তিনটি মূল যে বৈশিষ্ট্য,
সেগুলো এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে কি না। দুটি দিক আছে, একটি কোম্পানি, একটি তুমি। একটা অর্থনৈতিক মূল্যও আছে 60,000 টাকা, কিন্তু যে তৃতীয় যে বৈশিষ্ট্য অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটবে সেটা এখানে উপস্থিত নেই বা অ্যাবসেন্ট। সুতরাং এই ঘটনাকে আমরা ট্রানজ্যাকশন বলে স্বীকৃতি দিতে পারছি না। ইট ইজ সিম্পলি অ্যান ইভেন্ট। যখন তুমি ওই প্রতিষ্ঠানে অ্যাজ সিনিয়র অ্যাকাউন্টস অফিসার জয়েন করবে এবং 1 মাস অতিক্রান্ত হওয়ার পর তুমি মান্থলি স্যালারি পাবে, তখনই ওটাকে আমরা ট্রানজ্যাকশন বলে কনসিডার করব। কারণ তিনটি যে ট্রানজ্যাকশানের বৈশিষ্ট্য সেই তিনটি ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকবে। আর একটা ঘটনা বলতে পারি, ধরো আগামীকাল তোমার ভাইয়ের জন্মদিন। তোমার মা বলল সামনের কেকের দোকানে গিয়ে বলে আয় আগামীকাল আমাদের 100টা কেক লাগবে, একটি কেকের দাম 20 টাকা। দোকানদারকে তুমি গিয়ে বললে, দোকানদার বলল ঠিক আছে, আগামীকাল বিকেলবেলা তোমার বাড়িতে কেক পৌঁছে যাবে। এটা কি ট্রানজ্যাকশান? এটাও ট্রানজ্যাকশান না। তুমি একটা সিম্পলি দোকানে গিয়ে একটা অর্ডার দিয়ে এলে, একটা ঘটনা ঘটালে, এটাকে আমরা ট্রানজ্যাকশান বলতে পারছি না। যখন আগামীকাল ওই কেক শপের দোকানের মালিক বা দোকানের কোনো কর্মচারী তোমাদের বাড়িতে এসে ওই কেক সাপ্লাই করবে এবং তোমার মা পেমেন্ট করবে, তখনই এটাকে আমরা ট্রানজ্যাকশান বলে স্বীকৃতি দেবো। তাহলে বুঝতে পারছো যে সব ঘটনাকেই আমরা বা সব ইভেন্টকে আমরা ট্রানজ্যাকশান বলে ট্রিট করতে পারছি না বা অ্যাকাউন্ট ট্রিটমেন্ট করে না। এখন বলে রাখি যে ট্রানজ্যাকশানসকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটাকে বলি ক্যাশ ট্রানজ্যাকশান আর একটাকে বলি ক্রেডিট ট্রানজ্যাকশান। ক্যাশ ট্রানজ্যাকশানে আমরা নগদ অর্থ সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দিই। যেমন তুমি একটা দোকানে গেলে 20 টাকা নিয়ে একটা পেন কিনলে, তুমি দোকানদারকে 20 টাকা দিলে, দোকানদার তোমাকে পেনটি দিয়ে দিল। এটা হচ্ছে ক্যাশ ট্রানজ্যাকশান। ক্রেডিট ট্রানজ্যাকশানে কী হয়, পেমেন্টটা বিলম্বিত হয়, মানে পরে দেওয়া হয়। তুমি ঠিক করলে একটা ইলেকট্রনিক্স দোকান থেকে একটা এয়ার কন্ডিশনার কিনবে, তুমি দোকানদারকে বললে আমি 3টি কিস্তিতে ওই দামটা শোধ করব। এটা হচ্ছে ক্রেডিট ট্রানজ্যাকশান। কেন তুমি সঙ্গে সঙ্গে পুরো টাকাটা শোধ করলে না। তাহলে বোঝা গেল যে ট্রানজ্যাকশানসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্যাশ ট্রানজ্যাকশান আর একটা হচ্ছে ক্রেডিট ট্রানজ্যাকশান। এখন দেখতে হবে যে অ্যাকাউন্টেন্সির প্রাথমিক কাজ তো হলো ট্রানজ্যাকশান রেকর্ড করা। অ্যাকাউন্টেন্সি আর কি কাজ করে? অ্যাকাউন্টেন্সি আর কি করে, এই যে ট্রানজ্যাকশান রেকর্ড করলো সেগুলোকে ক্লাসিফাই করে, মানে শ্রেণীবিন্যাস করে আন্ডার ডিফারেন্ট হেডস অফ অ্যাকাউন্টস। সেগুলোকে বিশ্লেষণ করে, অ্যানালাইজ করে, কম্পাইল করে। কেননা বছরের শেষে বাৎসরিক হিসাব যেটা অ্যাকাউন্টসকে করতে হবে, কেননা প্রত্যেক ব্যবসায়ী জানতে চাইবে যে এই 1 বছর ধরে সে যে ব্যবসা করলো, আর আর্থিক লেনদেন করলো, তার নিট লাভ বা লোকসান কী হলো, তার টোটাল অ্যাসেটস কত হলো, টোটাল লায়াবিলিটিস কী হলো, তার ক্যাপিটাল ফান্ডের কী অবস্থা হলো, এগুলো জানতে চাইবে। তাহলে এই জানার জন্যে যে সমস্ত কাজ করার দরকার অ্যাকাউন্টেন্সি সেগুলো সুশৃঙ্খলভাবে বিজ্ঞানসম্মতভাবে করে। এই যে একটা কাজ, এটা বিশাল একটা কাজ, লং প্রসেস, রাইট ফ্রম রেকর্ডিং অফ ট্রানজ্যাকশানস টু প্রিপারেশন অফ অ্যানুয়াল অ্যাকাউন্টস, ইট ইজ এ লং প্রসেস। এই প্রসেসটার মধ্যে অনেক পর্যায় আছে, সেই পর্যায়গুলো আমরা আস্তে আস্তে বিভিন্ন সময় শিখব। এটা আমাদের একটু সময় ধরে শিখতে হবে। তাহলে অ্যাকাউন্টস তাহলে কী করছে, প্রথমে ট্রানজ্যাকশান রেকর্ড করছে, ক্লাসিফাই করছে, অ্যানালাইজ করছে, কম্পাইল করছে। কম্পাইল করে অ্যানুয়াল অ্যাকাউন্টস এবং ব্যালেন্স শিট তৈরি করছে বছরের শেষে, যেটা অ্যাকাউন্টসের আলটিমেট উদ্দেশ্য, যে ব্যবসায়ীর কাছে প্লেস করা তার আর্থিক লাভ বা আর্থিক ক্ষতি কত হলো। আর অ্যাকাউন্টস কী করে, অ্যাকাউন্টস বিজনেসম্যানের কাছে প্রেজেন্ট করে, এবং যখন বিজনেসম্যান বা ম্যানেজমেন্ট যে সমস্ত তথ্য অ্যাকাউন্টসের কাছে জানতে চায়, অ্যাকাউন্টস সেগুলো এমন সুন্দরভাবে মেনটেন করে যে সেই খবরগুলো, সে ইনফরমেশানগুলো বিজনেস ম্যানেজমেন্টকে সে জানাতে পারে। এগুলোকে বলা হয় ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম। তাহলে অ্যাকাউন্টসের আরও অনেক কাজ আছে যেগুলো আমরা অ্যাকাউন্ট শিখতে শিখতে জানতে পারবো। এইবারে আসছি তাহলে আমরা আর একটা দিকে, যেটাকে আমরা বলছি যে ডাবল এন্ট্রি সিস্টেম অ্যাকাউন্টিং কাকে বলে। তাহলে আমরা আবার ফিরে যাই অ্যাকাউন্টসের ডেফিনেশনে। অ্যাকাউন্টসের ডেফিনেশনে আমরা কি বলেছি, অ্যাকাউন্টস
is the science of recording day-to-day transaction in a set of books in an orderly manner. তা অর্ডারলি ম্যানারটা কি? অর্ডারলি ম্যানারটা হচ্ছে আমরা কি পদ্ধতিতে, কি মেথডে বুকস অফ অ্যাকাউন্টসকে মেনটেন করব। অনেক পদ্ধতি আছে, অনেক মেথড আছে বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করার। তার মধ্যে ডাবল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিংকে আমরা স্বীকৃতি দিয়েছি, গ্লোবালি স্বীকৃতি পেয়েছে ফর মেনটেনিং বুকস অফ অ্যাকাউন্টস। কেন? এই সিস্টেমটা সম্পূর্ণ লজিক্যাল এবং সায়েন্টিফিক অ্যাপ্রোচ দিয়ে তৈরি হয়েছে। এই সিস্টেমটা সম্পূর্ণ যুক্তি নির্ভর এবং বৈজ্ঞানিক ভিত্তিতে তৈরি করা। তাহলে আমাদের এখন শিখতে হবে যে হোয়াট ইজ ডাবল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিং। ডাবল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিংকে মূল বৈশিষ্ট্য হচ্ছে এই সিস্টেমে প্রত্যেকটা লেনদেন বা ট্রানজাকশানসকে দুটো আসপেক্টে ভাগ করা হয়। একটাকে বলা হয় রিসিভিং সাইড, একটাকে বলা হয় গিভিং সাইড। রিসিভিং সাইডকে আমরা বলি ডেবিট এবং গিভিং সাইডকে আমরা বলি ক্রেডিট। যেটা ট্রানজাকশানের যে মূল বৈশিষ্ট্য, যে একটি ঘটনার দুটো দিক থাকে, একটা দেবার দিক একটা নেবার দিক, সেটা এখানে স্বীকার করে। এটা স্বীকার করে নিচ্ছে যে ট্রানজাকশানসকে ডাবল এন্ট্রি সিস্টেম, যে হ্যাঁ প্রত্যেকটি বিজনেস ট্রানজাকশানের দুটো দিক আছে, এবং যে দিকটা আমরা রিসিভ করি সেটাকে আমরা বলি ডেবিট, এবং যে দিকটা বেনিফিট অফার করে সেই দিকটাকে বলি ক্রেডিট। ডাবল এন্ট্রি সিস্টেম অফ বুক কিপিংয়ের বা অ্যাকাউন্টিংয়ের মূল বৈশিষ্ট্য হচ্ছে ফর এভরি ডেবিট দেয়ার মাস্ট বি ইকুয়াল অ্যান্ড করসপন্ডিং ক্রেডিট। তার মানে প্রত্যেকটা ডেবিটের জন্যে একটা সমমূল্যের ক্রেডিট থাকবে। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপল অফ ডাবল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিং। এবং ট্রানজাকশানের যে আরেকটি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে একটি ট্রানজাকশান ঘটার ফলে যে দুটি প্রতিষ্ঠান এর অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটবে, সেটা একটা আমরা সুন্দর এক্সাম্পল নিয়ে বোঝাতে পারি। ধরো তুমি একটা 10,000 টাকা দিয়ে একটা ফার্নিচার কিনলে, কি হলো এর রেজাল্টটা? তোমার কাছে যে ফার্নিচার ছিল তার দাম আরও 10,000 টাকা বেড়ে গেল, এবং তোমার কাছে যা ক্যাশ ছিল সেটা 10,000 টাকা কমে গেল। তাহলে দুটো আসপেক্ট প্রভাবান্বিত হলো এই ঘটনার ফলে। সুতরাং ট্রানজাকশানের যে বৈশিষ্ট্য, যে একটি ঘটনার ফলে দুটি অবস্থার পরিবর্তন ঘটবে দুটি আসপেক্টের, সেটাও ডাবল এন্ট্রি সিস্টেম অ্যাকাউন্টিং প্রমাণ করছে, যেটা একটা বৈজ্ঞানিক ভিত্তিতে তৈরি হয়েছে। তাই ডাবল এন্ট্রি সিস্টেম অ্যাকাউন্টিংকে আমরা রেকমেন্ড করি, এবং সারা পৃথিবী একে স্বীকৃতি জানিয়েছে যে দিস ইজ দি অনলি ওয়ে, দিস ইজ দ্য অনলি সায়েন্টিফিক ওয়ে অফ রেকর্ডিং ট্রানজাকশান। তাহলে বোঝা গেল ডাবল এন্ট্রি সিস্টেম অফ বুক কিপিংয়ের যে বা অ্যাকাউন্টিংয়ের বৈশিষ্ট্য কী। এই প্রত্যেকটা ট্রানজাকশানকে দুটি ভাগে ভাগ করে, একটাকে বলে রিসিভ সাইড, একটাকে বলে গিভিং সাইড। রিসিভ সাইডকে আমরা বলি ডেবিট, এবং যে সাইডটা বেনিফিট অফার করে তাকে আমরা বলি ক্রেডিট। এবং প্রত্যেকটি ট্রানজাকশান দুটো ভাগে ভাগ করে, একটাকে বলে ডেবিট, একটাকে বলে ক্রেডিট, এবং ফর এভরি ডেবিট দেয়ার মাস্ট বি ইকুয়াল অ্যান্ড করসপন্ডিং ক্রেডিট। এটাই হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম অ্যাকাউন্টিংয়ের মূল বৈশিষ্ট্য। এবার আমরা আসি যে ডাবল এন্ট্রি সিস্টেম বুক অ্যাকাউন্টেন্সির কী কী অ্যাডভান্টেজেস আছে, যার জন্যে আমরা এই সিস্টেমটাকে রেকমেন্ড করি, বা যার জন্যে এই সিস্টেমে আমরা বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করি। ডাবল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিং প্রত্যেকটা ট্রানজাকশানসকে ইন টোটালিটি রেকর্ড করে, তার ডেবিটে ভাগ করে, ক্রেডিটে ভাগ করে, তারপরে বিভিন্ন হেডস অফ অ্যাকাউন্টসে একে ক্লাসিফাই করে, একে অ্যানালাইজ করে, যার ফলে এই সিস্টেম ম্যানেজমেন্টকে বা ওনারকে যে কোনো সময় যে কোনো তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে দিতে পারে, এবং ম্যানেজমেন্টকে বছরের শেষে ব্যবসার প্রফিটেবিলিটি কী, সলভেন্সি কী, ক্লিয়ার পিকচার ম্যানেজমেন্টের কাছে প্লেস করতে পারে। এবং অ্যাকাউন্টসে একটা কথা আছে, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ অফ প্রফিট অ্যান্ড লস, এবং এইটা ডাবল এন্ট্রি সিস্টেম তার সুশৃঙ্খল অ্যাকাউন্টিং সিস্টেমের দ্বারা ম্যানেজমেন্টের কাছে প্লেস করতে পারে। এছাড়া ডাবল এন্ট্রি সিস্টেম অ্যাকাউন্টিং কী করে, ম্যানেজমেন্টের কাছে প্লেস করে হোয়াট আর দি উইকার সেকশনস অফ দি বিজনেস, হোয়াট আর দি স্ট্রঙ্গার সেকশন। অ্যাকর্ডিংলি ম্যানেজমেন্ট সেই সমস্ত উইকার সেকশনগুলোকে ডেভেলপ করে বিজনেসকে ডেভেলপ করার চেষ্টা করে। এছাড়া ডাবল এন্ট্রি সিস্টেম অ্যাকাউন্টিং বছরের শেষে যে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টসগুলো প্লেস করে, যেমন ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট,
সেইগুলো দিয়ে ম্যানেজমেন্ট তার প্রিসিডিং ইয়ার্সের যে পারফরমেন্স তার সঙ্গে কম্পেয়ার করতে পারে এবং ওই ইন্ডাস্ট্রির যা ট্রেন্ড বা স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের সঙ্গে ট্রেন্ডের সঙ্গে বিজনেসের স্ট্যান্ডার্ড অ্যাট পার আছে কিনা, মানে সম তালে আছে কিনা, বা তলায় আছে না উপরে আছে, সেটাও কম্পেয়ার করতে পারে। তাছাড়া যারা ফিনান্সিয়াল অ্যানালিস্ট, তারা এই সমস্ত স্টেটমেন্ট থেকে বিজনেসের প্রফিটেবিলিটি, সলভেন্সি এগুলো জাজ করতে পারে। গভর্নমেন্ট এবং রেগুলেটরি অথরিটিস যেমন ইনকাম ট্যাক্স অথরিটি, জিএসটি অথরিটি, এই স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স থেকে সেলস ট্যাক্স, ইনকাম ট্যাক্স লায়াবিলিটি প্রপারলি অ্যাসেস করতে পারে। বিভিন্ন লেন্ডিং এজেন্সি যেমন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যাংকে যখন কোম্পানিগুলোকে লোন দেয়, তখন এই সমস্ত ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলোকে ইভ্যালুয়েট করে দেখে যে কোম্পানির লোন পরিশোধ করার ক্ষমতা আছে কিনা, তাহলেই কোম্পানিগুলোকে লোন দেয়। এরকম অনেক সুযোগ সুবিধা ডাব্লিউটি সিস্টেম অ্যাকাউন্টসকে প্রোভাইড করে, ম্যানেজমেন্টকে প্রোভাইড করে, যার ফলে এই সিস্টেমে আমরা বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করি। আরও অনেক অ্যাডভান্টেজেস তোমরা চলতে চলতে শিখতে পারবে। আজকে এই পর্যন্তই আমি ক্লাস শেষ করছি। আশা করি আমি তোমাদের সমস্ত দিকটা ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। এবং শেষে একটা কথা বলি, যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমার বক্তৃতা লেকচার শোনার পরে, তাহলে এই ভিডিও শেষে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবে, আমি পরের ক্লাসে তার উত্তরগুলো, ব্যাখ্যাগুলো দিয়ে দেবো। আজকে এখানেই শেষ করছি। তার আগে একটি অনুরোধ করব প্রত্যেকটি ছাত্র এবং যারা শুনছে তাদের, যে আমার ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমাকে সাহায্য করো। থ্যাংক ইউ, গুড বাই।